সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভারত পাকিস্তানের যে সাম্প্রতিক উত্তেজনা এবং কূটনৈতিক টানাপোড়েন, বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের জন্য করণীয় সম্পর্কে আমাদের গতানুগতিক যে আলোচনা, সেটা আজকে আরেকটি পর্বে আমরা সমবেত হয়েছি। আন্তর্জাতিক মিডিয়া, বাংলাদেশের মিডিয়া বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তারা বিভিন্ন ধরনের শিরোনাম করছে। এজন্য এই ভারত পাকিস্তান যে যুদ্ধটা এবং সাম্প্রতিক যে উত্তেজনাটা, সেটা মূলত দক্ষিণ এশিয়ার যে সকল রাষ্ট্র রয়েছে শুধু তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কাশ্মীর সমস্যাটা নিয়ে, যেমন স্বনামধন্য আল জাজিরা আন্তর্জাতিক মিডিয়া সেটা নিউজ করেছে, পাকিস্তানি মাদার ইন্ডিয়ান সন পোস্ট কাশ্মীর অ্যাটাক দে কান্ট লিভ টুগেদার। এই শিরোনামটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে পাকিস্তানি একজন নাগরিক, যিনি পাকিস্তানের নাগরিক, তিনি ভারতে বেড়াতে এসেছিলেন, তার ছেলে এবং পুত্রবধূ সেখানে থাকেন। এখন এই সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে তাদেরকে অল্প সময়ের মধ্যে তারা যে উভয়ের সাথে সাক্ষাতে মিলিত হয়েছিলেন, সেটা দীর্ঘকালব্যাপী না হওয়া এবং তাদেরকে দ্রুত বর্ডার ত্যাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঘটনা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আতাই ওয়াগা বর্ডার ক্রসিং ইন্ডিয়া, ইট ওয়াজ দ্য টাইম টু সে গুড বাই। অর্থাৎ আল জাজিরার যে রিপোর্টটা আমরা একটু পড়ছি, স্ট্যান্ডিং আন্ডার দ্য শেয়ারিং গান, শারিয়া ওয়ারিং আ ব্ল্যাক নেট বোরকা tightly held her husband Farhan's hand, trying to stay together for a few more moments at the main border checkpoint between India and Pakistan. অর্থাৎ তারা আল জাজিরা ওই একটা ছবি প্রকাশ করেছে, সেখানে আমরা দেখছি যে তারা তাদের যে হৃদয়বিদারক যে বিদায়ের দৃশ্য সেটা তারা তুলে ধরেছে। অন্যদিকে আমরা যদি পাকিস্তানের দৈনিক পত্রিকা ডন এর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সেখানে এই ইন্ডিয়া এবং পাকিস্তানের যে সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে বিভিন্ন ধরনের সামরিক যে সরঞ্জাম এবং সামরিক যে বিভিন্ন বিষয়াবলী নিয়ে একে অপরকে ঘায়েল করার জন্য যে ধরনের সামরিক সরঞ্জাম তারা ব্যবহার করছে, সেই বিষয়গুলো নিয়ে তারা প্রতিবেদন করেছে। যেমন ডনের নিউজ হচ্ছে, ইন্ডিয়ান রাফেলস প্যাট্রোলিং অ্যাবভ হেল্ড কাশ্মীর ট্রিটেড আফটার পাক স্ক্র্যাম্বলস জেটস স্টেট মিডিয়া। অর্থাৎ ভারতের কিছু বিমানকে পাকিস্তানি বিমান ধাওয়া করেছে। যেমন নিউজটা ডন এভাবে করেছে, ইন্ডিয়ান ফাইটার্স জেট প্যাট্রোলিং অ্যাবভ অকুপাইড কাশ্মীর ওয়ার ফোর্সড টু ফ্লি আফটার দ্য পাকিস্তান এয়ারফোর্স scrambled its jet, state media reported on Wednesday, adding to tensions between the two countries in the wake of Pahalgam attack. অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্স যখন তারা কাশ্মীরের উপরে ইন্ডিয়ান কিছু ফাইটার জেটকে দেখলো, তখন তারা তাদেরকে ধাওয়া করলো। পরবর্তী আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ইন্ডিয়া উইদাউট অফারিং এনি এভিডেন্স হ্যাজ ইমপ্লাইড ক্রস বর্ডার লিঙ্কেজ অফ দ্য অ্যাটাকার্স, while Pakistan political and military leadership have strongly denied any involvement. Prime Minister Shehbaz Sharif has called for a neutral probe into the incident. অর্থাৎ পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি কিন্তু এটার আন্তর্জাতিক একটা তদন্ত চেয়েছেন। পরবর্তীতে আমরা যদি অন্যান্য বিষয়গুলো দেখি তাহলে আমরা দেখব যে এই টেনশনকে কেন্দ্র করে পাকিস্তানের যে বর্তমান ডিফেন্স মিনিস্টার, তিনিও তার মতামত ব্যক্ত করেছেন। সেখানে তিনি বলছেন, দ্য টেনশন বিটুইন দ্য আর্ক রাইভালস হ্যাভ ইন্টেন্সিফাইড ইন দ্য পাস্ট ফিউ উইকস, উইথ ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ saying Pakistan had reinforced its forces and was ready for any incursion by India, while on the other side India's Prime Minister Narendra Modi has given his military operational freedom to act the Pahalgam attack. পহেলগাম অ্যাটাকের যে এটা আমরা যদি টাইমস অফ ইন্ডিয়ার নিউজটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সেখানে তারা বলছে যে পহেলগাম টেরর অ্যাটাক লাইভ আপডেটস, সেখানে তারা তুলে ধরেছেন যে ইন্ডিয়া ওয়ার্নস পাকিস্তান ওভার রিপিটেড আনপ্রোভোকড সিজফায়ার ভায়োলেটিং অ্যালং দ্য এলওসি। লাইন অফ কন্ট্রোলকে ভায়োলেট করে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটা ইন্ডিয়ার গণমাধ্যম তুলে ধরেছেন। মানে পহেলগাম অ্যাটাকে রাহুল গান্ধী, বিশেষ করে ভারতের বর্তমান কংগ্রেসের অন্যতম নেতৃত্বে রয়েছে, তিনি পহেলগামের টেরর অ্যাটাকে যে ধরনের উত্তরপ্রদেশের যারা বিভিন্ন ভিকটিম রয়েছে তাদের সাথে দেখা করেছে।
পহেলগাম টেরর অ্যাটাকে আরও অন্যান্য বিষয়গুলো তারা তুলে ধরেছেন, যেমন ওইখানে বর্ডারে ফায়ারিং হচ্ছে, এই সকল বিষয়ে উভয় পক্ষের মধ্যে এক ধরনের সমঝোতা, এবং যাতে এই ধরনের প্রভোকেশন বা উস্কানিমূলক কার্যক্রম না হয় সেটা তারা উভয় পক্ষ থেকে একটা নিজেদেরকে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। যেমন সেখানে টাইমস অফ ইন্ডিয়া বলেছেন, দ্য ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান স্পোক over the hostile hotline yesterday to discuss the recent unprovoked ceasefire violations by the Pakistan Army along the line of control. According to different sources, India strongly warned Pakistan against continuing such actions. আমরা পরবর্তী আমাদের আলোচনাগুলো একটু দ্রুত যেতে চাই। যেমন বাংলাদেশি নিউজ পেপার বর্তমানে এই সমস্যাকে কেন্দ্র করে ইত্তেফাক জাতীয় পত্রিকায় বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন, এমন এক বিশ্বে আমরা বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী, অর্থাৎ আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। অন্যদিকে banglanews24.com তার পত্রিকায় তুলে ধরেছে যে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা একটা আত্মঘাতী, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বক্তব্য তুলে ধরেছেন সেটা বিস্তারিত তারা তুলে ধরেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদেরকে ঘিরে থাকে। ভারত ও পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়েছে, হয়তো গুজব যা আজকে শুরু হয়ে যাবে এরকম একটা অবস্থা, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। অর্থাৎ তিনি আজকে 30শে এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনী বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি নিজে যুদ্ধবিরোধী মানুষ হিসেবে উল্লেখ করে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অনেকের মতে আমিও যুদ্ধ বিরোধী, কিন্তু পৃথিবী যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। তিনি বলেন, কাজে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে একটা ঘোরতর আপত্তি, কিন্তু আমরা এমন এক বিশ্বে বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদেরকে ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে এই প্রস্তুতি নেওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ বিগত সরকারের যথেচ্ছারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতি আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি বা কৌশল নির্ধারণ করতে হবে, শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে। আমরা এই যে এতগুলো কথা বললাম, অর্থাৎ আন্তর্জাতিক এবং জাতীয় গণমাধ্যমগুলো তারা তাদের বিভিন্ন প্রতিবেদন এই কাশ্মীরকে কেন্দ্র করে আসলে মূলত সমস্যাটা শুরু হয়েছে। তা আমরা কাশ্মীর নিয়ে আজকের আলোচনা শেষ করব। আমাদের আরও কিছু বিষয় আমরা কাশ্মীর সম্পর্কে যেটা আমাদের পূর্ববর্তী সেশনগুলোতে বলতে পারিনি, তা আমরা এটা বলে আমাদের আজকের আলোচনার রীতি টানব। কাশ্মীরের ইতিহাস অনেক সমৃদ্ধ এবং পুরাতন। ব্রিটিশ সরকার যখন এই উপমহাদেশে শাসন করছিল তখন তাদের বড় বড় জনগোষ্ঠী এবং জনপদের বাইরেও 562টি প্রিন্সলি স্টেট শাসনের আওতাধীন ছিল। এ বিষয়ে আলোচনার পূর্বে আমাদের এই সম্পর্কিত দুটি বিষয় আলোচনা করা প্রয়োজন। যে স্টেটে প্রকাশিত মানু ভাগাবান তার সুভারেন স্পেয়ার্স প্রিন্সেস এডুকেশন অ্যান্ড এম্পায়ার ইন কলোনিয়াল ইন্ডিয়াতে বলেছেন, ঔপনিবেশিক সময়ে দুটো ট্রাম প্রসিদ্ধ ছিল, যেমন সাবকন্টিনেন্ট এবং ব্রিটিশ ইন্ডিয়া। এ দুটো পথটা কিন্তু আসলে এক নয়। মূলত সাবকন্টিনেন্ট অঞ্চলগুলো দেশীয় রাজা কর্তৃক শাসিত হতো, এবং এ সকল অঞ্চলের বাইরের অংশ সাম্রাজ্যবাদী কর্তৃপক্ষ কর্তৃক অর্থাৎ ব্রিটিশ মোনার কর্তৃক সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হতো। প্রিন্সলি স্টেট ব্রিটিশ রাজ্যের মধ্যে সেমি ইন্ডিপেন্ডেন্ট ছিল। এগুলো দেশীয় শাসক বা নৃতাত্ত্বিক শাসক অর্থাৎ ইন্ডিজিনিয়াস রুলার কর্তৃক শাসিত হতো, অর্থাৎ ওইখানকার যারা আদিবাসী সম্প্রদায় ছিল বা ওইখানকার আমরা যাদেরকে নিয়ে উপজাতি বলি তাদের ওই সকল রাজ্য বা ওই সকল শাসক কর্তৃক সেটা পরিচালিত হতো। এ সকল রাজ্য ব্রিটিশরা সরাসরি জয় করেনি, কিন্তু তারা গতানুগতিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে তাদের গোড়াপত্তন করে তখন তাদের ফার্স্ট ট্রিটির অধীনে মেনে নিতে বাধ্য হয়, এবং পরবর্তীতে তারা ব্রিটিশ রাজ্যের শাসনে চলে আসে। ব্রিটিশরা এ সকল অঞ্চলকে প্রিন্সলি স্টেট হিসেবে ভূষিত করেন, এবং এ সকল রাজ্যকে প্রিন্সলি স্টেট ভূষিত করায় ব্রিটিশদের প্রতি এই সরাসরি শাসনকৃত অঞ্চলের তুলনায় এই সকল অঞ্চলের মানুষ তাদের প্রতি লয়াল ছিল। তাদের এই মেরুদণ্ডহীন এবং অতিমাত্রায় ব্রিটিশ প্রীতি তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যার ফলশ্রুতি ব্রিটিশরা যখন এদেশ শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। এই প্রিন্সলি স্টেট অন্যতম রাজা ছিল, একটা রাজ্য ছিল কাশ্মীর। এই কাশ্মীরের কাশ্মীর কিন্তু মুসলিম অধ্যুষিত একটা রাজ্য ছিল, কিন্তু তাদের রাজা ছিল হিন্দু রাজা।
এই হিন্দু রাজা বা হিন্দু ডাইনাস্ট্রি কর্তৃক তারা শাসিত হয়েছিল। কিন্তু 1947 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ ক্ষমতা হস্তান্তর করছিল, তখন এখানকার হিন্দু শাসকরা স্থানীয় মুসলিম জনগোষ্ঠী কর্তৃক তাদের শাসন কার্য পরিচালনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। দুর্গার রুলার অর্থাৎ দুর্গা শাসক যখন দেখলো যে মুসলমান প্রজারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, তখন পাকিস্তানের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে। তখন কাশ্মীরের বিষয়টিতে নতুন ইস্যু মোড় নেয়, অর্থাৎ কাশ্মীরের যে বিষয়টা সেটা একটা প্রবলেম এবং একটা কনফ্লিক্ট বা যুদ্ধের দিকে ধাবিত হয়। সামরিক সহায়তা পাওয়ার জন্য তখন কাশ্মীরের তৎকালীন মহারাজা ডোমিনিয়ন অফ ইন্ডিয়া তথা ইন্ডিয়ার ওই ডোমিনিয়নে তারা 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর যোগদান করে। পরবর্তী দিনে অর্থাৎ 27 অক্টোবর লর্ড মাউন্টব্যাটেন ভারতের গভর্নর জেনারেল তাতে অ্যাকসেশন গ্রহণ করেন। কিন্তু সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন, যেটা পরবর্তীতে পাকিস্তান, ভারত এবং কাশ্মীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলেছিলেন, তিনি ইংলিশে বলেছিলেন, আমি সেটা পড়ছি। ইট ইজ মাই government's wish that as soon as law and order have been destroyed in Kashmir and her soil cleared from the invader, the question of the state taxation should be settled by a reference to the people. অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে কাশ্মীরের যে বর্তমান সমস্যাটা সেটা ল অ্যান্ড অর্ডার যখন এটা নিশ্চিত হবে, তখন এখানে যারা আক্রমণকারী তারা যখন চলে যাবে, তখন কাশ্মীরের বিষয়টা কিন্তু কাশ্মীরের জনগণই নির্ধারণ করে নেবে। অর্থাৎ এখানে তিনি কাশ্মীরের জনগণ যদি চায় স্বাধীনতা তাহলে স্বাধীনতা পারবে, আবার যদি না চায় তাহলে হবে না, কিন্তু সেটা একমাত্র কাশ্মীরের জনগণই নির্ধারণ করবে। পরবর্তীতে এই কমিটমেন্টের কথা পণ্ডিত জওহরলাল নেহরু বিভিন্ন স্থানে সত্যায়ন করেছেন এবং জাতিসংঘের যে রেজলিউশন রয়েছে সেটা ভারত পাকিস্তান উভয় কিন্তু এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। 1947 অক্টোবরের পুঞ্চ নামক স্থানে, এটা কাশ্মীরের নামক স্থানে বিদ্রোহ উদ্ভব হলে পাকিস্তান আজাদ কাশ্মীর গভর্নমেন্টকে সামরিক সহায়তা দেওয়ার জন্য কাশ্মীরের সাথে যুদ্ধে এবং ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এটা একটা নতুন মোড় নেয়। শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1949 সালের 1 জানুয়ারি জাতিসংঘের সহায়তা উভয় পক্ষের মধ্যে একটা সিজফায়ার বা যুদ্ধবিরতি হয়। কাশ্মীরের এই যুদ্ধবিরতির আরেকটা পদক্ষেপ তারা নেয়। কাশ্মীরের যুদ্ধবিরতির লাইন অর্থাৎ লাইন অফ কন্ট্রোল সেটা নির্ধারণের জন্য 1949 খ্রিস্টাব্দেও কিন্তু একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেটা 1949 খ্রিস্টাব্দ জুলাইতে পাকিস্তান এবং ভারত করাচি এগ্রিমেন্ট নামে একটা চুক্তি সম্পাদিত করে এবং অত্র অঞ্চলে পাকিস্তান এবং ভারতের মাঝে সম্পাদিত চুক্তি অনুযায়ী নিয়ন্ত্রণের ক্ষমতা নির্ধারণে অর্থাৎ লাইন অফ কন্ট্রোল তারা কীভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নির্ধারিত হয়। এই সিমলা চুক্তি বাতিলের কারণে কিন্তু পাকিস্তান এবং কাশ্মীরের প্রশ্নে নতুন দিগন্ত উন্মোচিত হয়। কারণ আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সেখানে কাশ্মীর যে গণভোট করতে পারবে, সেলফ ডিটারমিনেশন করতে পারবে, সে বিষয়ে সেখানে বলা হয়। যেমন কাশ্মীরের জনগণ সেলফ ডিটারমিনেশন তথা স্বাধীনতা এবং আলাদা হওয়ার প্রশ্নে অর্থাৎ ভারত থেকে আলাদা হওয়ার প্রশ্নে তারা যে গণভোট করবে সেই বিষয়টি কিন্তু সিমলা চুক্তিতে করার কারণে এটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। কিন্তু সিমলা চুক্তি বাতিল হয়, এই প্রোটেক্টেড কনফ্লিক্ট আন্তর্জাতিকভাবে সমস্যা সমাধান করা যাবে, সেটা যে আর দ্বিপক্ষীয় সমস্যা নয় সে বিষয়টা কিন্তু নিশ্চিত হয়ে গেল। এই বিষয়টা কিন্তু উন্মুক্ত হয়। যেমন জুবাইদা মোস্তফা তার গবেষণাপত্রে যে স্টেটে প্রকাশিত কাশ্মীর ডিসপিউট অ্যান্ড দ্য সিমলা এগ্রিমেন্টে বলেন, কাশ্মীরের জনগণ সেলফ ডিটারমিনেশনের দাবিটি যুক্তিসঙ্গত এবং এ সম্পর্কিত প্লেবিসাইড, যেটা আমরা গণভোট হিসেবে জানি, জাতিসংঘের বিভিন্ন রেজলিউশন উল্লেখ আছে। পাশাপাশি এই গণভোটটা আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। আমরা এই কাশ্মীর এবং কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের জন্য করণীয় কি, আমি মনে করি বাংলাদেশ এবং অন্যান্য ক্ষুদ্র যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারে। তাদের আত্মরক্ষার জন্য তাদের সীমান্তগুলো তাদেরকে খুব কৌশলী হতে হবে এবং পাকিস্তানের সাথে যাদের বন্ধুত্ব তাদের সাথে বিভিন্ন কৌশলগত অংশীদারিত্ব তারা স্থাপন করতে পারে এবং ভারতের সাথে যাদের বন্ধুত্ব সেই বিষয়ে তারা দূরত্ব বজায় রাখতে পারে। অর্থাৎ আমাদেরকে স্ট্র্যাটেজি এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে আমরা এই যুদ্ধ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। যেমন আমরা কেন যুদ্ধের প্রস্তুতি নেব, আবার নিজেদের আত্মরক্ষার জন্য কেন আমরা তৈরি থাকব। যেমন রোমান একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার, অর্থাৎ তুমি যদি
শান্তি চাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। এটা মূলত ইপিটারাস মিলিটারিস বাই রোমান জেনারেল ভেগেটিয়াস তার একটা ইয়েতে তিনি বলেছিলেন। সুতরাং আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে সকল ক্ষুদ্র রাষ্ট্রগুলো রয়েছে তারা তাদের জন্য যেভাবে প্রয়োজন তাদের জনগণকে সেভাবে সম্পৃক্ত রাখতে হবে। তাহলে আমি মনে করি স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে। ভারতকে, কাশ্মীরকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা বিরাজ করছে দক্ষিণ এশিয়ায়, এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে সার্কের মতো বিভিন্ন যেই সংস্থাগুলো রয়েছে সেগুলো আবার পুনর্জীবিত করতে হবে। তাহলে আমি মনে করি সাম্প্রতিক সময়ে কাশ্মীরকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা সেটা শেষ হবে। তা আমাদের আলোচনা আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো মতামত এবং কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা লিখে আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।